বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের একাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই সুস্থ আছো। তোমাদের সুস্থতা কামনা করে আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। তোমরা নিশ্চয়ই অবগত আছো, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এই করোনা মহামারী আক্রান্ত হওয়ার প্রথম দিক থেকেই শুরু করে ছাত্রছাত্রীদের পড়াশোনার যে ক্ষতি, সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য ছাত্রছাত্রীদেরকে পড়ার টেবিলে ধরে রাখার জন্য অনলাইন ক্লাসের আয়োজন করে এবং সেই অনলাইন ক্লাসের যে ধারাবাহিকতা সেটি এখন পর্যন্ত চলমান রয়েছে এবং আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ সেই অনলাইন ক্লাসের বিষয়ে তারা তৎপর রয়েছেন। এবং তোমরা লক্ষ্য করবে, বিগত দিনে আমরা অনেকগুলো অনলাইন ক্লাস করেছি এবং সামনে যতদিন পর্যন্ত এই সমস্যা থাকবে ততদিন পর্যন্ত আমরা তোমাদেরকে পড়াশোনা করার জন্য এবং পড়াশোনার ক্ষেত্রে তোমাদেরকে সহযোগিতা করার জন্য এই অনলাইন ক্লাস চলমান রাখবো। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্রের ৪র্থ অধ্যায়ের একটি অতি আলোড়ন সৃষ্টিকারী একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব, যেটি ভারতীয় উপমহাদেশের হিন্দু এবং মুসলমানদের একটি যুগপৎ আন্দোলন। যে আন্দোলনের মধ্যে দিয়ে হিন্দু এবং মুসলমানদের মধ্যে তাদের মধ্যে যে বৈরিতা, তাদের মধ্যে যে মতদ্বৈততা ছিল, সেটা অনেকাংশে কমিয়ে হিন্দু এবং মুসলমানদের মধ্যে একটি সম্প্রীতি সৃষ্টি করতে ভূমিকা রাখে। আর সেই বিষয়টি হচ্ছে খেলাফত ও অসহযোগ আন্দোলন। আমরা জানি 1914 সাল থেকে 1918 সাল পর্যন্ত বিশ্বব্যাপী প্রথম যে বিশ্বযুদ্ধ সংঘটিত হয়, সেই বিশ্বযুদ্ধের দুটি শক্তি, একটি হচ্ছে অক্ষ শক্তি আর একটি হচ্ছে মিত্র শক্তি। জার্মানি এবং ইতালির নেতৃত্বাধীন যে শক্তি তাকে বলা হয় অক্ষ শক্তি, অপরদিকে ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া তাদের নেতৃত্বাধীন যে শক্তি, যে পক্ষ, তাকে বলা হয় মিত্রপক্ষ। এই ভারতীয় খেলাফত হচ্ছে একটি মুসলমানদের নিকট ধর্মীয় ও রাজনৈতিক প্রতিষ্ঠান, যার সূচনা হয়েছিল 632 সালে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের মধ্য দিয়ে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি খিলাফতের দায়িত্বভার গ্রহণ করেন এবং সেই খিলাফত 1924 সাল পর্যন্ত সেটা বজায় ছিল। সর্বশেষ খলিফা তুরস্কের আব্দুল মজিদ, তার সময়টার অবসান ঘটে এবং যে খিলাফতের উৎপত্তি হয়েছিল মদিনা থেকে, সেটি বিভিন্ন রাজনৈতিক পট পরিবর্তনের কারণে সেটি কুফা, দামেস্ক, বাগদাদ, কায়রো, করডোবা এভাবে দীর্ঘ পথ পাড়ি দিয়ে সেটি তুরস্কে তার অবসান ঘটে। তো সেই খিলাফতের প্রতি মুসলমানদের আন্তরিকতা, ভালোবাসা, তাদের আনুগত্য সেটা প্রথম দিক থেকেই ছিল। তার এই ধারাবাহিকতা 1914 সালে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, তখন ভারতীয় উপমহাদেশের মুসলমানরা তারা একটি সন্দেহ সংশয়ের মধ্যে পড়ে, তারা কোন পক্ষে যোগদান করবে, তারা কোন পক্ষে তাদের সমর্থন ব্যক্ত করবে। আর তাদের এই সন্দেহের কারণ হচ্ছে তুরস্ক, তারা অপশক্তির পক্ষে যোগদান করে, জার্মানি ও ইতালির পক্ষে। আর অপরদিকে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশরা, তারা ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া তারা মিত্র শক্তি ছিল। এখন তুরস্ক যে তার নিজস্ব স্বার্থে, তার খিলাফতের স্বার্থে তারা অপশক্তির পক্ষে যোগদান করে, আর অপরদিকে ভারতীয় মুসলমানরা, ভারতবাসী, তারা তাদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য, তাদের রাজনৈতিক উদ্দেশ্যে এবং তাদের ভবিষ্যতে স্বায়ত্তশাসন লাভের যে ইচ্ছা আকাঙ্ক্ষা, সেই উদ্দেশ্যে তারা মিত্র শক্তির পক্ষে যোগদান করে। আর এই যে একটা সন্দেহ সংশয় চলছিল মুসলমানদের মধ্যে চলছিল, সেটা ধারাবাহিকতা, সেই সন্দেহ সংশয় দূর করার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড জর্জ ঘোষণা করেন, যদি মিত্র শক্তি এই প্রথম যুদ্ধে জয়লাভ করেও, তাহলে তারা তুর্কি সালতানাতের তারা কোনো ক্ষতি সাধন করবে না, সে সালতানাত যে খিলাফত যেভাবে আছে সেভাবে অক্ষুণ্ণ থাকবে এবং এটার সমান প্রভাব প্রতিপত্তি, এটার মর্যাদা যথাযথ থাকবে। আর এই প্রতিশ্রুতি দেওয়ার পরে এবং মুসলমানরা স্বায়ত্তশাসন লাভের জন্য, ভারতীয় মানুষের স্বায়ত্তশাসন লাভের জন্য এই মিত্র শক্তির পক্ষে তারা যুদ্ধে অংশগ্রহণ করে। কিন্তু যখন 1918 সালে এই যুদ্ধের অবসান ঘটে এবং সেখানে মিত্র শক্তি জয়লাভ করে, তারা মুসলমানদেরকে যে স্বায়ত্তশাসন দেওয়ার কথা, সেই স্বায়ত্তশাসন দিয়ে তারা গড়িমসি করে। পাশাপাশি তারা তুরস্ক সালতানাত বা তুর্কি সালতানাতের যে ক্ষতি না করার প্রতিশ্রুতি দেন লর্ড জর্জ, সেই প্রতিশ্রুতিতে তারা ভঙ্গ করেন এবং সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে তারা 23 আগস্ট 1920 সালে একটি চুক্তি করেন
যে চুক্তির নাম হচ্ছে সেভার চুক্তি। এই সেভার চুক্তিতে অপমানজনকভাবে তুরস্ককে সেখানে স্বাক্ষর করতে বাধ্য করা হয় এবং তুরস্ক সালতানাতের যে সকল অংশগুলো ছিল, যে সকল অঞ্চলগুলো ছিল, সেগুলোকে ইউরোপীয় শক্তিবর্গ, মিত্র শক্তিবর্গ তারা তাদের নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা শুরু করে। কিন্তু প্রথম দিক থেকেই তাদের প্রতিশ্রুতি ছিল তারা যুদ্ধে জয়লাভ করা সত্ত্বেও তারা তুরস্ক সালতানাতের কোনো ক্ষতি সাধন করবে না। আর যখন তারা তাদের এই প্রতিশ্রুতি থেকে তারা সরে আসে, ভারতীয় উপমহাদেশের মুসলিম নেতৃবৃন্দ তারা এটার বিরুদ্ধে একটি আন্দোলন, একটি সংগ্রাম গড়ে তোলেন। আর সেই আন্দোলন যেহেতু এই তুরস্ক সালতানাতকে রক্ষা করার আন্দোলন, এই জন্য এই আন্দোলনের নাম হচ্ছে খেলাফত আন্দোলন। এই খেলাফত আন্দোলনে যে সকল যোগ্য নেতৃবৃন্দ তারা নেতৃত্ব দেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা শওকত আলী, ডক্টর এম এ আনসারি, শেরে বাংলা একে ফজলুল হক। এই সকল নেতৃবৃন্দের যোগ্য নেতৃত্বে সেই আন্দোলন পরিচালিত হতে থাকে। এবং ঠিক একই সময়ে ভারতীয় উপমহাদেশে আরেকটি আন্দোলন এবং সংগ্রাম গড়ে ওঠে, যেটি ছিল কংগ্রেস নেতৃত্বাধীন। আর এই আন্দোলনের নাম হচ্ছে অসহযোগ আন্দোলন। এই খেলাফত আন্দোলন এবং অসহযোগ আন্দোলন সেটি ভারতীয় উপমহাদেশে যুগপৎভাবে এই আন্দোলনগুলো পরিচালিত হয়েছিল। আর এই অসহযোগ আন্দোলনের মূল কারণ হচ্ছে রাওলাট আইন এবং জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, যেটি সংঘটিত হয় 1919 সালের 13 এপ্রিল। আমরা প্রথমে একটু রাওলাট আইন নিয়ে একটু আলোচনা করি। ভারতীয় উপমহাদেশ থেকে ব্রিটিশ উপনিবেশ শাসন থেকে মুক্ত হওয়ার জন্য, স্বায়ত্ত শাসন পাওয়ার জন্য এখানে নানা ধরনের বিদ্রোহ এবং জাতীয়তাবাদী আন্দোলন পরিচালিত হচ্ছিল। এই জাতীয়তাবাদী আন্দোলনগুলোকে নস্যাৎ করার জন্য, ধ্বংস করার জন্য ব্রিটিশরা তাদের যে স্বাভাবিক যে সকল আইন কানুন আছে, সে সকল আইন কানুনের মাধ্যমে এই ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয় যে সকল জাতীয়তাবাদী আন্দোলন পরিচালিত হচ্ছে সেগুলোকে দমন করা সম্ভব না। আর দমন করা সম্ভব না হওয়ার কারণে ভারতীয় উপমহাদেশে বড়লাটের আইন সচিব সিডনি রাওলাট তিনি একটি কুখ্যাত আইন জারি করেন, যেটি তার নামানুসারে নামকরণ করা হয় রাওলাট আইন। এটি ভারতীয় উপমহাদেশের ইতিহাসে একটি জঘন্য, একটি কালো আইন বলে বিবেচিত। কারণ এটি জঘন্য বা কালো আইন হিসেবে বিবেচিত হওয়ার কারণ হচ্ছে এই আইনের মধ্যে বলা হয়েছে যে কোনো ভারতীয় উপমহাদেশে যে কোনো নেতৃবৃন্দকে, যে কোনো ব্যক্তিবর্গকে তারা ইচ্ছা করলে তারা গ্রেপ্তার করতে পারবে এবং তার বিচারের জন্য কোনো আপিল করা হলে সেটি মঞ্জুর করা হবে না। অর্থাৎ বিনা বিচারে দীর্ঘদিন পর্যন্ত তারা যাকে ইচ্ছা তাকে তারা দীর্ঘদিন পর্যন্ত কারাগারে তারা আটকে রাখতে পারবে। দ্বিতীয় বলা হচ্ছে যাকে গ্রেফতার করা হবে, যে প্রদেশ থেকে গ্রেফতার করা হবে, সেই প্রদেশের শাসনকর্তার অনুমতি নিতে তারা বাধ্য থাকবে না। অর্থাৎ যে কোনো প্রদেশ থেকে প্রাদেশিক শাসনকর্তার বিনা অনুমতিতে তারা যে কাউকে গ্রেফতার করতে পারবে। এইভাবে তারা ভারতীয় উপমহাদেশের জাতীয়তাবাদী আন্দোলন এবং ব্রিটিশ উপনিবেশিক শাসনের বিরুদ্ধে যে আন্দোলন সমূহ গড়ে উঠেছিল সে আন্দোলনকে নস্যাৎ করার জন্য তারা এই জঘন্য আইন চালু করে। আর তারা এই জঘন্য আইন চালু করার কারণে এটার বিরুদ্ধে ভারতীয় উপমহাদেশের লোকরা ফুঁসে ওঠে। বিশেষ করে পাঞ্জাবের অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ নামক স্থানে 1919 সালের 13 এপ্রিল একটি সমাবেশ সংঘটিত হয়। সেই সমাবেশটি সংঘটিত হয় জালিয়ানওয়ালাবাগ নামক একটি বাগানে। এটা বাগানটা হচ্ছে এমন একটি জায়গা যে জায়গার চারপাশে উঁচু জায়গা এবং সেটার প্রবেশ পথ ছিল একটা। আর এরকম একটি প্রবেশ পথে যখন অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ নামক স্থানে এই রাওলাট নামক যে কুখ্যাত আইন, এই কুখ্যাত আইনের বিরুদ্ধে ভারতীয় উপমহাদেশের লোকজন তারা যখন সেখানে সমাবেশ করছিলেন, তখন সেখানে পূর্ব সতর্কতা প্রেরিত জেনারেল ডায়ারের নেতৃত্বে সেখানে জালিয়ানওয়ালাবাগে উপস্থিত লোকদের উপরে তাদের উপরে অতর্কিত হামলা করা হয়। তাদের উপর ব্যাপক আকারে প্রায় 10 মিনিট পর্যন্ত তাদের উপর গুলিবর্ষণ করা হয়। আর এই গুলিবর্ষণের কারণে তৎকালীন সময়ে সেখানে উপস্থিত একজন প্রত্যক্ষদর্শী, তার নাম হচ্ছে গিরি দালাল। এই গিরি দালালের মতে সেখানে 1000 লোক নিহত হয়েছে এবং প্রায় 1500 আহত হন এবং সরকারি তথ্য মতে সেখানে 379 জন নিহত হয় এবং 1200 লোক নিহত হয়। আমরা যে কোনো সংখ্যায় দেখি না কেন সেটি একটি বিশাল একটি সংখ্যা। এবং সেখানে জেনারেল ডায়ারের নেতৃত্বে যে আক্রমণ করা হয়, যে গুলিবর্ষণ করা হয়,
সেটা তাদেরকে বিন্দুমাত্র তাদেরকে সতর্ক হওয়ার জন্য, তাদেরকে পূর্ব থেকে কোনো সতর্কতামূলক সেখানে কোনো বিষয়ে তারা পদক্ষেপ গ্রহণ করে নাই। এভাবে এই যে হত্যাকাণ্ড পরিচালিত হয়, এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে ভারতীয় নেতৃবৃন্দ তারা যে আন্দোলন পরিচালনা করেন, তারা যে আন্দোলন করেন, সেই আন্দোলনের নাম হচ্ছে অসহযোগ আন্দোলন। এবং এই খিলাফত আন্দোলন এবং অসহযোগ আন্দোলন, এই দুটি আন্দোলন একই সাথে যুগপতভাবে পরিচালিত হয়। এবং 1919 সালের নভেম্বরে খেলাফত সম্মেলনে সেখানে মহাত্মা গান্ধী উপস্থিত ছিলেন এবং মহাত্মা গান্ধীকে এটার সভাপতি নিযুক্ত করা হয়। আর মহাত্মা গান্ধীকে এটার সভাপতি নিযুক্ত করার একটি কারণ হচ্ছে দক্ষিণ আফ্রিকায় যে অসহযোগ, যে অহিংস অসহযোগ আন্দোলন পরিচালিত হয়, সেই অসহযোগ আন্দোলন পরিচালনা করার অভিজ্ঞতা থাকার কারণে মহাত্মা গান্ধীর নেতৃত্বে এই আন্দোলন পরিচালিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয় এবং গান্ধীজিকে সভাপতি নিযুক্ত করা হয়। এবং এই অসহযোগ আন্দোলন এবং খেলাফত আন্দোলন, এই দুটি আন্দোলন যুগপতভাবে হওয়ার একটি কারণ হচ্ছে যে মহাত্মা গান্ধী কৌশলগত কারণে তার যে অসহযোগ আন্দোলন, সেই আন্দোলনে মুসলমানদের সমর্থন পাওয়ার জন্য, মুসলমানদের সহযোগিতা পাওয়ার জন্য তিনি খিলাফত আন্দোলনকে সমর্থন করেন। পাশাপাশি মুসলমানরাও এই খিলাফত আন্দোলনে কংগ্রেস নেতৃত্বাধীন এবং ভারতীয় উপমহাদেশের হিন্দু জনগণের সমর্থন পাওয়ার জন্য তারাও অসহযোগ আন্দোলনকে সমর্থন করেন। এবং এই দুটি আন্দোলনের কারণে সেখানে একটি অসহযোগিতার নীতি গৃহীত হয়, অর্থাৎ ভারতীয় উপমহাদেশের লোকজন ব্রিটিশ সরকারকে তারা কোনো ক্ষেত্রে আর সহযোগিতা করবে না। আর সেই অসহযোগিতার নীতির আলোকে তারা যে সকল কর্মসূচি ঘোষণা করেন, যে সকল কর্মসূচি গ্রহণ করেন, তার মধ্যে একটি হচ্ছে 1 নাম্বার সরকারি খেতাব বর্জন করা। ব্রিটিশ সরকারের পক্ষ থেকে ভারতীয় উপমহাদেশের লোকদেরকে যে সকল খেতাব বা উপাধি দেওয়া ছিল, সে সকল খেতাব বর্জন করা। তারই ধারাবাহিকতায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ব্রিটিশ সরকার থেকে প্রাপ্ত নাইট উপাধি তিনি এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে সেই নাইট উপাধি তিনি বর্জন করেন। দ্বিতীয়ত, বেসরকারি পদগুলো থেকে পদত্যাগ করা। ভারতীয় উপমহাদেশের লোকজন ব্রিটিশ সরকারের আয়ত্তাধীন যে সকল বেসরকারি পদগুলো আছে সেগুলো থেকে তারা পদত্যাগ করবেন। এবং পুলিশ ও সেনাবাহিনী থেকে পদত্যাগ, অর্থাৎ পুলিশ এবং সেনাবাহিনীতে যে সকল ভারতীয় লোকজন তারা সেখানে চাকরি করছেন, তারাও সেখান থেকে পদত্যাগ করবেন। 4 নাম্বার খাজনা আদায় বন্ধ করা, অর্থাৎ ভারতীয় উপমহাদেশের লোকজন তারা বিভিন্ন ক্ষেত্রে ব্রিটিশ সরকারকে যে খাজনা আদায় করেন, সেই খাজনা দিয়ে তারা বন্ধ করবেন। এভাবে এই সকল পদক্ষেপগুলো গ্রহণ করা হয়। এবং 1920 সালের জুলাইতে সিন্ধু প্রদেশে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে মহাত্মা গান্ধী অনুরোধ করেন 7 কোটি মুসলমানদের সাহায্যে ভারতের 23 কোটি হিন্দু জনগণের এগিয়ে আসা প্রয়োজন। এভাবে এই যুগপৎভাবে অসহযোগ আন্দোলন এবং খেলাফত আন্দোলনের কারণে ভারতীয় উপমহাদেশের মুসলমানদের মধ্যে এবং হিন্দুদের মধ্যে একটি সদ্ভাব সম্প্রীতি প্রতিষ্ঠিত হয়। এবং 1920 সালের 1 আগস্ট অনশন ও প্রার্থনার মাধ্যমে এই আন্দোলনের সূচনা হয়। কিন্তু এই আন্দোলনের সূচনা হওয়া সত্ত্বেও ব্রিটিশরা তারা 23 আগস্ট 1920 সালের সেভার চুক্তির মাধ্যমে তারা তুরস্কের সালতানাতের যে ক্ষতি সাধন করা তারা মনস্থ করেছিল, সেই ক্ষতি সাধন করা শুরু করে। তার এই ধারাবাহিকতায় তার এই প্রতিবাদে 31 আগস্ট মুসলমানরা খেলাফত দিবস হিসেবে পালন করেন। এবং এই আন্দোলন এবং সংগ্রামের আরো কিছু কর্মসূচি ঘোষণা করা হয়। সেই কর্মসূচিগুলো হচ্ছে বিলাতি দ্রব্য পণ্য বর্জন করা এবং জাতীয় তথা দেশীয় যে সকল পণ্য আছে, দেশীয় যে সকল শিল্প কলকারখানা আছে সেগুলোকে এগিয়ে নেওয়া। আর এটার কারণে যে এই সকল পদক্ষেপটাকে সফল করার জন্য যে সকল কর্মসূচি গ্রহণ করা হয় সেগুলো যে স্বদেশীয় পণ্যের প্রসার, অর্থাৎ ভারতীয় উপমহাদেশে যে সকল পণ্যদ্রব্য উৎপাদিত হয় সেগুলা যত সম্প্রসারণ করা যায়, যত প্রসার করা যায়, তার মধ্যে চরকা ও খদ্দরের কাপড়ের ব্যাপক আকারে সেখানে প্রসারিত হয়। 2 নাম্বার হিন্দু এবং মুসলমানদের মধ্যে সম্প্রীতি প্রতিষ্ঠা। 3 নাম্বার আইন আদালতের পরিবর্তে সেখানে সালিসি বোর্ড গঠন। 4 নাম্বার সরকারি স্কুল ও কলেজ বর্জন। সরকারি স্কুল এবং কলেজে যে সকল ভারতীয় ছেলেমেয়েরা পড়াশোনা করতো তার পরিবর্তে তারা নানা জায়গায় জাতীয় স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করেন এবং সরকারি স্কুল ও কলেজ বর্জন করেন। 5 নাম্বার তাঁত শিল্পের প্রসার ও গ্রাম উন্নয়ন। এবং ভারতীয় উপমহাদেশের আরেকটি কুটির শিল্প বলা যায় যে তাঁত শিল্প, সেই তাঁত শিল্পটাকে আরো বেশি প্রসারিত করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়। এবং প্রত্যেকটি গ্রামে গ্রামকে উন্নত করার জন্য যে সকল কর্মসূচি এবং পদক্ষেপ
সে সকল গ্রাম উন্নয়ন কর্মসূচি এবং পদক্ষেপ গ্রহণ করা হয়। এবং ভারতীয় উপমহাদেশের কিছু লোকজন, যেটাকে আমরা 6 নম্বর কারণ হচ্ছে ভারতকে তারা দারুল হরব ঘোষণা করে, ভারতকে দারুল হরব বা শত্রু রাষ্ট্র ঘোষণা করে তারা ভারত থেকে আফগানিস্তানে হিজরত করেন। কিন্তু যখন এই অসহযোগ আন্দোলন এবং খিলাফত আন্দোলন, এই দুটি আন্দোলন যুগপতভাবে একত্রিত হয়, যখন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সকল পদক্ষেপ এ সকল কর্মসূচি ঘোষণা করে এবং এগুলো যখন বাস্তবায়ন হচ্ছিল, তখন এটাকে কেন্দ্র করে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ সরকার তারা ব্যাপক দমন নীতি শুরু করে। ভারতীয় উপমহাদেশের লোকদের উপর তারা নানা ধরনের অত্যাচার এবং নির্যাতন করা শুরু করে। এবং এই ভারতীয় উপমহাদেশে অসহযোগ আন্দোলনের মাধ্যমে মহাত্মা গান্ধী তিনি ভারতীয় উপমহাদেশের লোকদেরকে, কংগ্রেস নেতৃবৃন্দদেরকে এগিয়ে আসার জন্য যে আহ্বান জানান, সেই আহ্বানে সাড়া দিয়ে মতিলাল নেহেরু, চিত্তরঞ্জন দাস এবং রাজেন্দ্র প্রসাদ এরকম বিখ্যাত আইনজীবীরা তাদের আইন পেশা ছেড়ে দেন। এভাবে তারা সর্বাত্মকভাবে এই অসহযোগ এবং খেলাফত আন্দোলনকে সফল করার জন্য তারা যেমন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, সেটাকে দমন করার জন্য এবং ব্রিটিশদের যে সকল পণ্যদ্রব্য, সে সকল পণ্যদ্রব্যকে পুড়িয়ে সেগুলার বিরুদ্ধে আচরণ করে, সেগুলার বিরোধিতা করে ভারতীয় উপমহাদেশের যে শিল্প কলকারখানার প্রতিষ্ঠান আছে সেগুলাকে উন্নত করার জন্য ভারতীয় উপমহাদেশের লোকজন তারা যখন পদক্ষেপ গ্রহণ করছিল, তারা যখন এটাতে আন্দোলন চালিয়ে যাচ্ছে, তখন ব্রিটিশ সরকার এটাকে নিপীড়ন নির্যাতন চালিয়ে এটাকে বন্ধ করার জন্য তারা সর্বাত্মকভাবে সর্বাত্মক কর্মসূচি গ্রহণ করে। এবং মহাত্মা গান্ধী ব্যতীত অসহযোগ আন্দোলন এবং খিলাফত আন্দোলনের যে সকল নেতৃবৃন্দ ছিল তাদের সকলকে তারা কারারুদ্ধ করেন। এবং যখন ব্রিটিশ সরকার এইভাবে দমননীতি চালিয়ে যাচ্ছেন, এই দমননীতি চালিয়ে যাওয়ার বিরুদ্ধে নানা জায়গায় নানা ধরনের বিদ্রোহ, নানা ধরনের সংঘাত সংঘর্ষ, দাঙ্গা হাঙ্গামা তৈরি হয়েছিল। এবং যে একটি যে নীতি গ্রহণ করা হয়েছিল যে খাজনা আদায় বন্ধ করা, সে খাজনা আদায় বন্ধ করাকে কেন্দ্র করে 1921 সালে মালাবারে একটি কৃষক বিদ্রোহ সংঘটিত হয় এবং সেখানে ব্যাপক দাঙ্গা হাঙ্গামা তৈরি হয়। এবং 1922 সালের ফেব্রুয়ারিতে উত্তরপ্রদেশের চৌরি চৌরা নামক স্থানে একটি পুলিশ বাড়িতে উত্তেজিত জনতা আক্রমণ করে তারা 22 জন অথবা 23 জন পুলিশকে তারা হত্যা করেন। মহাত্মা গান্ধীর যে আন্দোলন ছিল, সেই আন্দোলনকে বলা হচ্ছে অহিংস অসহযোগ আন্দোলন। কিন্তু দেখা যাচ্ছে এই আন্দোলন শেষ পর্যন্ত আর অহিংস রইল না, সেটা একটি অহিংস থেকে সহিংস আন্দোলনে পরিণত হলো। তখন মহাত্মা গান্ধী তিনি হঠাৎ করে এবং পূর্ব ঘোষণা ব্যতীতই তিনি এই আন্দোলন নেতৃত্ব থেকে তিনি সরে আসেন। এবং এই আন্দোলন থেকে বা আন্দোলন নেতৃত্ব থেকে সরে আসার কারণে খেলাফত আন্দোলন এবং অসহযোগ আন্দোলন এই যুগপৎভাবে ভারতীয় উপমহাদেশে হিন্দু এবং মুসলমানদের মধ্যে যে আন্দোলন পরিচালিত হচ্ছিল, সেই আন্দোলনটা নস্যাৎ হয়েছে। কিন্তু এই আন্দোলন পরিচালিত হওয়ার সময় বিশেষ করে বাংলাতে এই আন্দোলনকে জনপ্রিয় করার জন্য যে সকল ব্যক্তিবর্গ তারা ভূমিকা পালন করেন, তারা হচ্ছে মাওলানা আকরাম খান, মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী, মুজিবুর রহমান খান, ইসমাইল হোসেন সিরাজি, বিপিন চন্দ্র পাল, চিত্তরঞ্জন দাস। এভাবে বাংলার এই সকল নেতৃবৃন্দ তারা এই আন্দোলনকে সফল করার জন্য তারা চেষ্টা করেছিলেন। কিন্তু এই অহিংস আন্দোলন সহিংস আন্দোলনে পরিণত হওয়ার কারণে মহাত্মা গান্ধী এটার নেতৃত্ব থেকে সরে আসেন। আবার আরেকটি কারণ হচ্ছে যে 1924 সালে তুরস্কের ন্যাশনাল গ্র্যান্ড অ্যাসেম্বলি তুর্কি জাতির পিতা কামাল আতাতুর্ক বা কামাল পাশার নেতৃত্বে তারা 1924 সালে তারা খিলাফতের অবসান ঘোষণা করে। আর খিলাফতের অবসান ঘোষণার মধ্য দিয়ে এই খিলাফত আন্দোলন এবং অহিংস আন্দোলন থেকে সহিংস আন্দোলনে পরিণত হওয়ার কারণে মহাত্মা গান্ধীর নেতৃত্ব থেকে সরে আসায় এই যুগপৎ আন্দোলন এর অবসান ঘটে। যদিও ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এই আন্দোলন সফলতা লাভ করেনি, কিন্তু পরবর্তী সময় ভারতীয় উপমহাদেশের যে জাতীয়তাবাদী যে সকল আন্দোলনগুলো গড়েছিল সেগুলোর পথ প্রদর্শন করে। এবং এই আন্দোলনের কারণে হিন্দু এবং মুসলমানদের মধ্যে যে সদ্ভাব এবং সম্প্রীতির প্রতিষ্ঠা হলো। মহাত্মা গান্ধী হঠাৎ করে বিনা ঘোষণায় তিনি এই আন্দোলনের নেতৃত্ব থেকে সরে আসার কারণে হিন্দু এবং মুসলমানদের মধ্যে আবার সন্দেহ সংশয় দেখা দেয়। তো আমরা এই আন্দোলনকে যদিও ব্যর্থ হয়, কিন্তু ভারতীয় উপমহাদেশে এর পূর্ববর্তী যে আন্দোলন সংগ্রামগুলো সংগঠিত হয়েছিল সেগুলো ছিল উচ্চবিত্ত এবং মধ্যবিত্তদের দ্বারা গঠিত আন্দোলন। আর এই অসহযোগ এবং খেলাফত আন্দোলন হচ্ছে ভারতীয় উপমহাদেশের সর্বপ্রথম গণ আন্দোলন, যে আন্দোলনে সকল শ্রেণীর সকল পেশার লোকজন অংশগ্রহণ করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখান থেকে খেলাফত আন্দোলন ও অসহযোগ আন্দোলনের মূল কারণসমূহ বর্ণনা করো, এই প্রশ্নটি করবে এবং এই আন্দোলন
সর্বশেষ পরিণতি কি হয়েছিল এই বিষয়টা বিশ্লেষণ করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।